সাহিত্যের কিছু ভিন্ন ধারার গল্প নিয়ে সজ্জিত আজকে আমাদের নিবেদন। কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা শুনছেন ভৌতিক অলৌকিক। আজকে আমাদের বিশেষ নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা অকৃতজ্ঞ। অচিন্ত কুমার সেনগুপ্ত জন্ম নিয়েছিলেন 19শে সেপ্টেম্বর 1903 সালে নোয়াখালীতে, এখন বাংলাদেশ। পিতার মৃত্যুর পর 13 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। সেখানেই তিনি পড়াশুনো শেষ করেন। তিনি ইংরেজিতে সাউথ শহরতলির কলেজ থেকে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। সব মিলিয়ে তিনি শতাধিকেরও বেশি বই লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু গল্প হল এতি, হরিমুচি, ডোম, একতারি, কাঠখোর, কেরোসিন ইত্যাদি। 1976 সালে 29শে জানুয়ারি তিনি কলিকাতায় মারা যান। আমাদের আজকের গল্পের গল্প পাঠে পূজা মানে আমি, সূত্রধার সায়ন্তন, কেশববাবুর চরিত্রে সুপ্রভু মণ্ডল, খুড়িমার চরিত্রে আমি পূজা, মনীন্দ্রের চরিত্রে আর্য আর দারোগাবাবুর চরিত্রে সায়ন্তন। শুরু হচ্ছে অকৃতজ্ঞ। ছোট পাড়াগেঁ শহর, ঢালা মাঠ, অনেক দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকাবাঁকা মাটির রাস্তা। বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনই অন্ধকার। চলেছে একটানা ধারাবাহিক বৃষ্টি। শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে ক্লান্তিকর জোলো হাওয়া, না ডাকছে একটা ঝিঁঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এতটা ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলেও যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পেত। সব কিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি, সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে যেন সুরসুরি দিচ্ছে। চোখ খুলে রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেওয়ালে এই কার যেন ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত ঘোলা হয়ে উঠেছে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে। বলল, নাও এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বলল, হ্যাঁ
এবার তো শুয়ে পড়তেই হয়, কিন্তু বাইরের দরজাটা কেউ ধাক্কা দিচ্ছে না। কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল। দরজাই তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না না, শোনো কান পেতে, কে ডাকছে? আহা, ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো, ভীত সন্ত্রস্ত গলায় বলল, আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল। কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমাকে দরজা খুলে দেওয়ার জন্য সকাতর এমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়ার শব্দ ওটা। না না না, স্পষ্ট মানুষের গলা। কেশব মিনমিন করে বলল। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল, বলল, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল। কি বুদ্ধি! ডাকাতেরা তাদের নাম ধাম তোমাকে বলবে। কেশব আবার হাঁক দিল। কে? এবার দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে যেন বলল, আমি। ভয় সমস্ত ঘরটা যেন ছোট হয়ে গেল। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেওয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বলল, আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরোলো। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল। মনীন্দ্র, মণি, ব্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে মনি? এতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বলল, কে না কে মনের নাম ভাড়িয়ে এসেছে। খবরদার, দরজা খুলো না বলছি, নইলে 3-4 বছরে যে এদিক মারাইনি, সে পলা নেই ক নেই, হঠাৎ করে দরজায় এসে ঘা মারবে, তাও আবার এই দুর্যোগের রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না। মণি হঠাৎ ভেতর দিয়ে তার একখানা হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানা হাত। বলল, আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছোটবেলায় কবজির কাজটা কেটে গেছিল, সেই দাগ কিন্তু এখনো স্পষ্ট আর অটুট আছে। দয়া করে দরজাটা খুলে দিন। এই দুর্যোগের মধ্যে আর বাইরে কতক্ষণ দাঁড়াবো বলুন? আর সন্দেহ নেই। কেশব এক হাতে দরজা খুলল, আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময় বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বলল, আমাকে সম্বোধনা করবার অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বলল, কিছু মনে করিস নে রে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সবসময় এমনি সাবধান হয়েই থাকি। কখন কি হয় বলা যায় না তো। মণি বলল, তা আমি জানি, আর সেটা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বলল, কোত্থেকে এলি? এত রাতে ট্রেন? সেই ব্যান্ডেল থেকে। আমাদের কি? মণি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। মণি হেসে উঠল। সেই চাকরিটা গেছে। কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে নাকি বিশাল বড় বিপদ। তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। এরপর স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বলল, আচ্ছা, আরে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো চট করে। মণি ব্যস্ত হয়ে উঠে বলল, এমা, না না, আমার এখন একেবারেই খিদে নেই।
আমার সামান্য একটা বিছানা পেলেই আমি বাঁচি। আপনারাও কেন মিছিমিছি এখনো জেগে আছেন? ঘুমোতে যান এবার। ডাকাত এলে আসবে, ভয় কি? আমি তো আছি। আমি তাহলে এতখানি পথ মিছিমিছি এলাম কি করতে? মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন, তার চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে সে করে গজিয়ে বসবে নাকি? কাকার ভাগ খুব সস্তা পেয়েছ না? মণি গম্ভীর মুখে বলল, না, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন। ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবুও তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেটাই কি কম কথা? মণি কিরকম যেন একটা অদ্ভুতভাবে হাসল, বলল, ঘুমে আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন। এই এই বাইরের ঘরটাই মন্দ কি? আমার এখন আর কিছুতেই ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মনির দিকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, আচ্ছা মণি, তুই তো এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না। সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো ছাতায় করে আমায় এগিয়ে দিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও কেন আর মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহাড়ে, তবে আর কিসের ভয়? আহা, যা একখানা টিকটিকে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন, খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে থেকেই খুঁজে রেখো, নইলে চাকরির কাছে প্রাণটাও চাবে আর কি। কাঁথার তলা থেকে মণি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে। আকাশ এসেছে মরা মুখে হাসির মতো ফ্যাকাশে হয়ে। স্ত্রী বললে, ওই লোকটিকে যে তুমি এত পরিপাটি করে ঘুম পাড়িয়ে এলে, সত্যিই ও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ অবাক বিস্ময়ে বলল, বাহ, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োপুরির সঙ্গে দেখা, কাউকে পেন নাম পর্যন্ত করলে না? চেহারা গলার স্বর অব্দি কেমন বদলে গেছে, হাত পায়ে শির উঠেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাড় উঠেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শিরদাঁড়াটা ভয় কন কন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে তুমি বলো না, চাকরি বাকরি নেই, তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কেশবের স্ত্রী খাটো গলায় বলল, কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন, তাও মুখ ঢেকে? এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে আমি বলছি, ও মণি নয়। পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি চুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখনই, হয়তো ও ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে একবার চেহারাটা একবার দেখেই আসি। আবার কেশবের গা হাত পা শিরশির করে উঠল। বোঝা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবার তো আজ রাতেই। কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল, এত কথা আগে বলনি কেন তুমি? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে যথাসম্ভব ঝাপসা করে এনে বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, ডাকাত গদিতে শুয়ে ঘুমোচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না, কথায় বার্তায় এমন এখানে ভাব দেখালে যেন আজ রাত্রেই আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে।
ও কি করে জানলো এত কথা? আরে কি বড় বড় কথা, আমাদের উনি বাঁচাবেন, সব মাংস শেষ করে দেবার মতলব গো। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল। ঘুমোনো ছাড়া আর কি করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেওয়ালের দিকে আরেকটু ঘন হয়ে বসল। বলল, তুমি কি বলতে চাও? মনি আমার সর্বনাশ করবে? আমি যাকে ছোটবেলা থেকে মানুষ করলাম। মনি কিনা তাই পাকে জানে। আরো কাটুক না খানিকটা রাত। আরও খানিকটা রাত কাটল। কোথাও যেন কারুর সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে। একটা নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনই স্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বলল, আরে শুনতে পাচ্ছ না, বাড়িতে ডাকাত পড়েছে যে। কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায় কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাসের নয়, যেন পলায়মান কতগুলো লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুকটা কই? বন্দুকের দরকার ছিল না। চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে কেশব জানলা খুলল। বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। এই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পিছন ফিরে তাকায়, কি দেখে কে জানে। আবার আবার মাঠের ওপর দিয়ে এলো পাথারি ছুটতে থাকে। ওই এলো, ওই এলো, ওই এলো ধরতে। সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না। উনি এসেছিলেন আমাদের আবার ধনে প্রাণে রক্ষা করতে। এবার কেশবের হুঁশ ফিরল। সত্যি তো, বাইরে এত গোলমাল হচ্ছে আর তার গুণধর ভাইপো এরকম নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর সে নাকি তার খুঁড়ো খুঁড়িকে এক রাতের জন্য পাহারা দিতে এসেছিল। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল, মনি, কাঁথাটার কোথাও এতটুকু কুঁচকোলো না পর্যন্ত। মনি। খেয়ে কাকে ডাকছে। কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মণি? সমস্ত বিছানাটা তেমনই সাদা, তেমনই পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল। অনেক কিছু চিহ্ন তারা ফেলে গেছে। ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, এমনকি এক পাটি জুতো। পালাবার তাড়ায় কারোরই কোনো দিশে ছিল না। কিন্তু মণি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতেরা চুমচা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মনেই হচ্ছেন ডাকাত দলের সর্দার। কি করে আর শুয়ে থাকেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব এবার হতভম্ব হয়ে গেছে। সে বলল, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেওয়ার যদি ওর এতই মুরত থাকতো, তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ। নইলে
ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কিছু না নেবার চেষ্টা করে দলকে দল পোকার পার, এও কিন্তু একটা রহস্য বটে। রহস্য না হাতি? কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখন তোমার ওই ভাইপোটেই তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথা সময়ে পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠে বলল, কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি মারতে। তাকে আশ্রয় দিলুম, আর তার কি না এই মতলব? কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল। আমি তো তখনই বলেছিলুম। ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগাবাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুঁড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, এ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, আর 1 ইঞ্চি নামলেই সাবার, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, তখন আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল। বন্দুক, আমার হাতে বন্দুক ছিল, খাপ করে তাই উঁচিয়ে ধরলাম। ভয়ে সে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। স্পষ্ট দেখলুম মনীন্দ্র, ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, তাকে চিনতে দেরি হয় কি করে বলুন তো? তারপর? ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব ফেলে গেল। কেশব গর্বে টগবগ করে যেন ফুটে উঠল। বন্দুকের সাথে আর পারবে কেন? ঘোড়াটা টিপতে গেছিলুম দারোগাবাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল। বাহ, আমি তো বারণ করলুম বন্দুক ছুড়তে। কেশব মুখ কাঁচুমাচু করে বলল, হ্যাঁ, সে আর বলার অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগাবাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো। নিক তো দেখি, দেখি কার কতখানি বুকের পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক কিছুই ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক তো সব বাড়িতেই ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বলল, কিন্তু দারোগাবাবু, বন্দুক থাকলেই কিন্তু আর হয় না, তাকে বাগিয়ে ধরার কায়দাটাও কিন্তু জানা চাই। দারোগাবাবু যাওয়ার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে 1 পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের বেশি দেরি হবে না। আবার একটা রাত ঘনিয়ে এলো। তবে আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুঁজে নিয়ে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ মনে হলো 2টো হাত যেন কেশবের গলাটা টিপে ধরেছে। হ্যাঁ, 2টো হাত, ঠিক তেমনই 2টো হাত, রোগা,
শিঁটে, লিকলিকে। আঙুলগুলো সাপের মতো পিছল, আঁকা বাঁকা। আঙুলগুলো যেন তার গলার ওপর আলগোছে সুরসুরি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল। কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পারছেন না? এই দেখুন, কবজির দাগ। কেশব ভয় ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস পর্যন্ত নেই। বন্দুক? আমার বন্দুক কই? কেশব ধর্মর করে উঠে বসল। খাট থেকে নামতে গেল, মশারি তুলতে যাবে এমন সময় আবার তার বুকের ওপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে যেন বলল, আমি আমি আপনাকে খুন করতে এসেছিলাম না? আমি আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। আমার বন্দুক নিয়ে এসো শিগগিরই। আমার বন্দুক কই? কেশব স্খলিত পায়ে নিচে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি এলিয়ে বসে আছে। এ কি মণি? তুমি কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কাল যেখান থেকে এসেছিলাম ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেনই বা কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা না হয় আপনারই হোক। আহা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? এই বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভেতরে চলে যাচ্ছিল। বন্দুক আনতে যাচ্ছেন? হ্যাঁ। বন্ধুকে বন্ধুকে আমার কিছু করতে পারবে না তো? তার চেয়ে আপনি বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? গতকাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম। আপনি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন না? আমি সেই কথা বলিনি আমি। কেশব ভয় একেবারে ছাই হয়ে গেছে। আমি যে ম্যাজিক জানি। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল। দেখবেন সেই ম্যাজিক। মণি তেমনি অনর্গল হেসে উঠল। দেওয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন নির্লিপ্ত চোখ দুটো তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেওয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরিয়ে এলো। মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে পরিণত হচ্ছে। পা, হাত, দাঁত, খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে ঝরে পড়ছে তার, আর তার কণ্ঠস্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনার এত বড় একটা উপকার করলাম, আর আপনি দিলেন আমায়
এই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন ডাকুন খুড়িমাকে। দেখে যাক আমার এই টিং টিঙে দুটো হাত, দুর্বল দেহ, কি ভয়ঙ্কর শক্তিধারী। ডাকুন দেখে যাক আমি সত্যি ডাকাত তাড়াতে পারি কিনা। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলো যেন হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল। হ্যাঁ, ফেলে যাওয়া নিদর্শনগুলো থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনীন্দ্রর কোনো খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকেই পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাতে লাইন পেরোতে গিয়ে ট্রেনে সে কাটা পড়েছে, কিন্তু সেটা নাকি ঘটনাটার বেশ কয়েকদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। চেয়ে দেখল তাদের চোখে আর এক ফোঁটাও কান্না নেই, কোনো জল নেই। সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। এতক্ষণ আপনারা শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা অকৃতজ্ঞ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর শুনতে থাকুন ভৌতিক অলৌকিক।